সম্ভবত আমরা এখানে যেটা আশা দেখেছিলাম যে শ্রমিকরা পেমেন্টটা পেতে একটু সময় লাগতো, কিন্তু আমাদের কোম্পানি একদম স্পষ্ট পলিসি যে যেটা আমরা মনে করি যে খাওয়া মাছ শুকানোর আগে জানি তারা টাকা পায়। গড়ে প্রতিদিন ৬০০ ট্রাক বন্দরে প্রবেশ করবে এমন ধারণা করা হলেও সরজমিনে অনুসন্ধানে এর পরিমাণ অর্ধেকের মতো দেখা গেছে। আমদানি পণ্য নিয়ে যাতে আরও বেশি পরিমাণ ট্রাক আসে সেজন্য নির্মিত হচ্ছে আধুনিক ক্যাফেটেরিয়া, ড্রাইভারদের বিশ্রাম এবং স্বাস্থ্যকেন্দ্র। ২০০৬ সাল থেকে আংশিকভাবে চালু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। তবে প্রায় ১.৫ দশক পর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড ২০১৯ সাল থেকে এর পরিচালনার দায়িত্ব বুঝে নেয়। প্রতিষ্ঠানটি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক আধুনিকতা, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখছে। আমি একটা ডাইরেক্ট পরিসংখ্যানটা আপনাকে আমি পেপারসে দিতে পারবো, তারপরেও আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে ৭০০ থেকে ৮০০ কোটি ইয়ারলি আমরা রাজস্ব আয় এখানে হয় কাস্টমের মাধ্যমে, এরকম একটা ফিগার দাঁড়াবে। আমি এজ এ পানামা সোনা মসজিদ ল্যান্ডপোর্টের পক্ষ থেকে যদি বলি সেটা হচ্ছে আসলে এই পোর্টটার সাথে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আমরা একটা নিয়মের মধ্যে পরিচালিত হই। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা সার্ভিসটাকে উন্নত করতে পারি। ওকে, সেটা আমরা চূড়ান্তভাবে সার্ভিস উন্নত করছি, ফ্যাসিলিটিগুলো আমরা করেছি, এখানে আমাদের বিপুল পরিমাণ বিনিয়োগ আমরা করেছি। এখন ট্রাক বৃদ্ধি করতে হলে আমার যেটা মনে হয়, যেহেতু ইন্ডিয়াতে অনেক ট্রাক আসে, এখানে যে রাস্তাটা যেটা আছে, যে রাস্তা ইন্ডিয়া টু বাংলাদেশে প্রবেশ করে, এটা যদি 2 লেন করা যেত, কেন আপনি একটু ঘটনা বলি, যখন লোড ট্রাক আসে তখন আনলোড ট্রাক বেড়ে যেতে পারে না। যদি 2টা রো থাকতো তাহলে আনলোড ট্রাকগুলো বেড়ে যেতে পারতো, লোড ট্রাকগুলো ঢুকতে পারতো। এই মুহূর্তে আমাদের যেটা হয় যে আনলোড ট্রাকগুলো বেড়ে যায়, তারপরে লোড ট্রাকগুলো ঢোকে, এটার জন্য একটা সময় কালক্ষেপ ঘটে। এই একটা বিষয় রয়েছে। আরেকটা হয়েছে যেটা আমার মনে হয়েছে যে এখানে যদি গভর্নমেন্টের আরও কিছু আইটেম বৃদ্ধি করা যায়, যেমন এক সময় এখানে একটা ফলের একটা বড় বাজার ছিল, এখানে প্রচুর ফলের গাড়ি আসতো, এই মুহূর্তে ফলের গাড়ি আসে না। আরেকটা জিনিস মনে হচ্ছে আমার কাছে, যেহেতু এখানে ইন্ডিয়ান 350, লোকাল 200-250 ট্রাক সব মিলে এই পোর্টের যদি আকারটা আরও বৃদ্ধি করা যেত, যেহেতু গভর্নমেন্টের এই ধরনের একটা চিন্তা আছে এবং এই ধরনের একটা প্রক্রিয়াও চলছে যে আরও 19 একর জায়গা এটার সাথে সংযুক্ত হবে, তাহলে এই পোর্টটা একটু বড় হইতো, এখানে ফ্যাসিলিটি তৈরি হতো এবং ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাইতো। এই একটা বিষয় রয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার সাথে এই যে রোডগুলো আছে, এই রোডগুলোকে যদি প্রশস্ত করা যেত, সেই ক্ষেত্রে হয়তো ট্রাক চলাচলের সুবিধা হতো এবং সময় কম লাগতো, আরও ট্রাকের বৃদ্ধি পেত। আমাদের এনলিস্টের যাদেরকে আমরা আইডি কার্ড দিয়েছি, ডিজিটাল আইডি কার্ড দিয়েছি, সে ডিজিটাল আইডি কার্ড প্রায় 15.5 থেকে 1600 শ্রমিক তালিকাভুক্ত আছে। ওকে, এবং এটা প্রত্যক্ষভাবে এই পোর্টের সাথে জড়িত। সম্ভবত আমরা এখানে যেটা আশা দেখেছিলাম যে এই শ্রমিকরা পেমেন্টটা পেতে একটু সময় লাগতো, কিন্তু আমাদের কোম্পানি একদম স্পষ্ট পলিসি যে যেটা আমরা মনে করি যে খাওয়া মাছ শুকানোর আগে জানি তারা টাকা পায়। এটা একটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং উত্তর একটা, সেটা হচ্ছে যে আসলে এটা পিপি প্রজেক্টের একটা ধারা, বিউটি প্রজেক্ট একটা। এখানে বেসিক্যালি আমরা এখানে একটা বড় ধরনের বিনিয়োগ করেছি, সমস্ত অবকাঠামো কিন্তু আমাদের অর্থায়নে করা হয়েছে এবং এই অর্থায়নটাও কিন্তু আমরা একটা সিন্ডিকেট লোন, ইটকল নামে বাংলাদেশে যে একটা কোম্পানি আছে বা আরও 4টা ব্যাংক সহ একটা সিন্ডিকেট লোনে এটা লোন নিয়ে এটা বড় ধরনের একটা অবকাঠামো তৈরি করা হয়েছে। চ্যালেঞ্জগুলো বলতে আমি আসলে যেটা বলতে চাই যে যেসব স্টেক হোল্ডারগুলো আছে, আমাকে তো একটা আইনের ভিতরে চলতে হয়, কিন্তু আমার তো কোনো আইন তৈরি করা বা আমাকে একটা করা কিছু না, আমার এখানে একটাই থাকে, যেসব আইনগুলো আমাকে দেওয়া হয় সেই আইনগুলোকে আমি ইমপ্লিমেশনগুলো করি। ওকে, এই ইমপ্লিমেশন করতে যায় আমি অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হই, এটা সত্য, এবং সবার একটা ধারণা থাকে যে একটা বেসরকারি পোর্ট বা একটা বেসরকারি পরিচালিত, তাদের স্টেকটা কতটা স্ট্রংনেস, কিন্তু আমার যে বিনিয়োগের এটার সুরক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার হয় আমার কাছে। এনবিআর বা সরকারের যে অর্থ ব্যবস্থাগুলো থাকে বা অর্থনৈতিক যে নীতিমালা থাকে, সেই নীতিমালা হয়তো কোনো কোনো পণ্য এখানে রেস্ট্রিক্ট করা হয়, কিন্তু আমরা চাবো সব পণ্য এখানে খুলে দেওয়া হোক, তাহলে আমাদের এখানে ব্যবসাটা বাড়বে, এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো বাড়বে। বন্দরটি তার আশপাশের এলাকার কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুরুষদের পাশাপাশি নারীদের কর্মসংস্থানের বড় এক সুযোগ করে দিচ্ছে বন্দরটি। অবকাঠামো উন্নয়ন হলেও নানা পারিপার্শ্বিক অসুবিধা, যেমন চিকিৎসা কেন্দ্র
এবং যাতায়াতগত অসুবিধাগুলো এখনও চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তো এখানে সমস্যা বলতে এক দুইটা জিনিসের সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স আর একটা মেডিকেল। কারণ অ্যাম্বুলেন্সটা আমাদের খুবই প্রয়োজন, কারণ আমাদের এখানে 1500 লেবার কাজকর্ম করে আসছেন। এখানে একটা লেবার আমাদের আহত হয়, আকামা হয়, হেরে যায়, হাতও কেটে যায়, কিছু কিছু মাল আছে। কিন্তু এটাকে আমরা নিতে পারি না জায়গা মতো। একটা অ্যাম্বুলেন্স থাকলে আমরা তাড়াতাড়ি হয়তো মেডিকেলে নিতে পারি। দিনে আমরা মোটামুটি 500, 600, 700 টাকা ইনকাম আমাদের হয়। আমাদের বেতনের ব্যাপারটা আমাদের গাড়ির উপরে নির্ভর। আমাদের যেমন আমরা গাড়ি খালাস করতে পারি তেমন আমাদের ইনকামটা হয়। সরকারের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সোনা মসজিদ স্থলবন্দর। 2023 অর্থ বছরে এই বন্দর থেকে রাজস্ব এসেছে 618 কোটি 92 লাখ টাকা। এর আগের অর্থ বছরে এই আয়ের পরিমাণ ছিল 828 কোটি টাকা, যা বন্দরের কোনো একক অর্থ বছরের সর্বোচ্চ আয়। আমি ভুট্টা, ভুসি, আপনার পাথর, এখন বেশিরভাগই পাথরই নিয়ে নিই। আপনার রাস্তাঘাট খারাপ ছিল, এখন প্রায় ঢালাই রাস্তা হয়ে গেছে, আগের চেয়ে অনেক সুবিধা হয়েছে। আমার এখানে ধরলাম কসমেটিক, সাবান, ক্রিম, তেল, শ্যাম্পু, যাবতীয় জিনিস পাওয়া যায়। আমাদের বাংলাদেশি লোক কিনে, ইন্ডিয়ান লোক কিনে, যারা ইন্ডিয়ান ড্রাইভার আসে বাংলাদেশের কিয়া সাবান চাহিদা করে বেশি, বাংলাদেশের হাঁস মার্কা তেল এগুলো চাহিদা করে বেশি।